খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সবাইকে স্বাধীনতা মাসের প্রথম পর্বে স্বাগত জানাই। প্রিয় দর্শক, নিঃসন্দেহে অন্য সবকিছুর মতো বাংলা সঙ্গীতেরও রয়েছে গতি, প্রসার এবং তার পরিব্যাপ্তি। আজ বাংলা সঙ্গীত তার পরিবেশনায় এবং প্রচার প্রসারে আধুনিকতার শীর্ষে। আজকের আয়োজনের মাধ্যমে আমরা সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই জন্য আমাদের স্টুডিওতে আছেন তিনজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, তারা তাদের অবস্থান থেকে আমাদের আজকের বিষয়ে আলোচনা করবেন। আমার সর্বডানে আছেন পিঙ্কি, হ্যালো। তারপর আছেন বেলি, হ্যালো। শেষে আছেন চিত্রা, হাই। গিটারে আছেন আমাদের তপন ভাই এবং অক্টোপ্যাডে আছেন শঙ্করদা। আবারও স্বাগত জানাই। থ্যাংক ইউ সো মাচ। পিঙ্কি, শুরুর প্রশ্নটা আপনাকে করতে চাই। ইনফ্যাক্ট এই প্রশ্নটা তিনজন কি করতে চাই যে বর্তমান ব্যস্ততা কার কিরকম, আসলে শুরুটা আপনাকে দিই। আচ্ছা, এখন তো একটু বাইরের শো এর ব্যস্ততাগুলো একটু বেশি চলছে, কারণ আমরা জানি সময়টা এরকম চলছে। আর তার পাশাপাশি কিছু নাটকের গান গেয়েছি, একটা সিনেমায় ভয়েস দিয়েছি, আর আমার সিঙ্গেল একটা ট্র্যাক আসছে সামনে, সেটার অডিও অলরেডি ডান, ভিডিওর প্রস্তুতি চলছে। জি, বেলি। ভয়েস শুনে বুঝতে পারছেন কি শোর ব্যস্ততা কেমন চলছে। খুব প্রেশার যাচ্ছে বাসে। এই তো। আর গতকাল আর কি ছবিতে গান গেলাম, এই নিয়ে মনে হয় আমার প্রায় 70টির ছবির উপরে হলো। জি। আর আমার দ্বিতীয় অ্যালবামের কাজ চলছে এখন, ইতিমধ্যে শেষ বলবো, অলমোস্ট শেষ, এবং 3টি গানের মিউজিক ভিডিও বাকি রয়েছে, সেগুলো এখনো শুটিং করা হয়নি। ইনশাআল্লাহ উইদিন শর্ট টাইম শেষ হবে, যদি আমার শোর ব্যস্ততা কমে যায়। এই তো। চিত্রা, আসলে প্রথমে যেটা পিঙ্কি বললো যে এখন আসলে শো টাইম, সো বেসিক্যালি সবারই এখন শো সময়টা চলে যাচ্ছে, কম বেশি। আর এটা ছাড়া সামনে নারী দিবসে একটি নাটকে আমার একটি গান যাবে, যেটার অলরেডি মিউজিক ডান, আর নিজের কিছু মিউজিক ভিডিও আসবে, সেটার জন্য আমি অলরেডি কিছু গানের ভয়েস ভিডিও দিয়েছি, আর কিছু সামনে আপকামিং প্রজেক্ট আছে। তো এই তো, নিজের গানগুলো, সলো গানগুলো নিয়ে আছে, কিছু কভারও এর সাথে সাথে থাকছে আর কি। জি, তিনজনের কাছ থেকে মোটামুটি একটা জায়গাতে একটা কমন বিষয় উঠে আসলো, সেটা হচ্ছে শো নিয়ে সবাই খুব ব্যস্ত আছেন, এবং তিনজনকে যতটুকু আমি ব্যক্তিগতভাবে আপনাদের ফেসবুকে দেখেছি যে সবাই খুব লাইভ শো নিয়ে খুব বেশি অ্যাক্টিভলি কাজ করছে। লাইভ শোর ব্যাপারটাই আসলে আলাদা। এই লাইভ পারফরম্যান্সের ব্যাপারে একটু জানতে চাইবো। আসলে সবাই লাইভটা আসলে আমরা খুবই এনজয় করি। লাইভটা হচ্ছে আমি একদম দর্শকের সামনে গাইছি, হ্যাঁ, লাইভটা খুবই এনজয় করি। এবং লাইভের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের জীবিকা কিন্তু সেটা দিয়ে। রাইট, এখন এক্স্যাক্টলি। স্টেজ আসলে অন্যরকম একটা বিষয়, যেরকম যারা অভিনয় করেন তাদের জন্য থিয়েটার অন্যরকম একটা বিষয়। আমরা খুব স্টেজের ব্যাপারটা আমরা খুবই এনজয় করি, কারণ স্টুডিও এবং প্লেব্যাকের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। কারণ প্লেব্যাকে বা আমাদের রেকর্ডিং সেশনে আমরা কিন্তু গানটাকে অনেক কষ্ট করে গাইছি, মানে একটা গানের ভয়েস আমরা অনেকবার দিচ্ছি, কিন্তু স্টেজে সেটা আসলে কষ্টের নয় আসলে, কারণ একটা রিটেকের পর রিটেক হলে অনেক ব্যাপার আছে, মিস করে গেছেন লাইনটা, অনেক ব্যাপার আছে। স্ক্রিনের কাজ তো, স্ক্রিনের কাজ তো আরেকজনের জন্য গাইতে হচ্ছে, রাইট? আরেকজনের জন্য গাইতে হচ্ছে, তার এক্সপ্রেশন অনুযায়ী নিজেকে ভয়েস অনেক কষ্ট করতে হয়। এখানে একটা খেলা আছে আর কি, তো আমার মনে হচ্ছে সেটাই বলতে চেষ্টা করি। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে লাইভ পারফরমেন্সের মানে এখনকার অ্যারেঞ্জমেন্ট গুলো কেমন হয়, বা ইভেন্ট গুলো কিরকম হচ্ছে, যদি আমি একটু 2-3 বছর আগের কথা বা এখন কম্পারেটিভলি আগের থেকে এখন আয়োজনগুলো কেমন হচ্ছে যদি একটু বলতেন। এখন আমি ছোট মানুষ, এসেছি, কাজ করছি 6-7 বছর হচ্ছে। তো আমি যখন থেকে মানে শুরু করেছি, আমরা দুজন, চিত্রার কথাটা আমি খুব ভালোভাবে বলতে পারবো না, কিন্তু আমি আর বেলি আপু তো একই প্ল্যাটফর্ম থেকে এসেছি। তো এরপরে তো যে আসলে স্ট্রাগলটা শুরু হয়েছে, তো এখন গিয়ে গোছানোর সময়টা শুরু হয়েছে, তো আমরা গোছাচ্ছি। কিন্তু এখন আমাদের মানে যেই জায়গাটা থেকে আসলেই আমরা কমার্শিয়ালি কাজ করছি বা প্রফেশনালি কাজ করছি, তো প্রফেশনালি বলতে ওই যে স্টেজের ব্যাপারটা,
এখন শিল্পীদের ইনকাম বলতেই কিন্তু এখন স্টেজ আসলে স্টেজ হয়ে দাঁড়িয়েছে স্টেজে বুঝি। তো ওই জায়গা থেকে বলবো অনেক শো হচ্ছে এখন, আরো 2-4-5 বছর আগের থেকে এখনকার শো এর ব্যাপারটা অনেক বেশি, জি অনেক বেশি আসলে। চিত্রা একটু বলবেন আসলে এখনকার শোগুলো কেমন হচ্ছে? এখনকার শোর ব্যাপারে আমি যেটা বলতে চাই যে হ্যাঁ আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে। আগে হয়তো মানুষ না আগেও হতো, হ্যাঁ, আগেও হতো, বাট এখন অনেক বেশি কালচারাল মাইন্ড। এখন লাইক ইভেন্টগুলো এত বেশি হয়, লাইক যে কোনো কিছুতে একটা ইভেন্ট হচ্ছে, কারো বার্থডে হচ্ছে, বিয়ে হচ্ছে, হলুদ হচ্ছে, বা কোনো কর্পোরেট শোগুলোতে কোনো Sector-এ। কোনো কোনো ফ্যাক্টরি বা কোনো যে কোনো ইভেন্ট, ছোট একটা প্রোগ্রাম হলে সেটার জন্য একটা সেটার গানের সাথে আয়োজন একটা করা হচ্ছে। মানুষ এতটা কালচারাল প্রেমী হয়ে গেছে যে এখন সবাই যে কোনো একটা সাবজেক্ট বা একটা ইস্যুকে ধরে এই কালচারাল প্রোগ্রামটা আয়োজন করছে। সো Right. আগের চেয়ে এটা আমি বলবো যে অনেক বেশি এটা এখন দেখা যায় এবং খুব গুছলো। Right. আগে ওপেন কনসার্ট গুলো বেশি হতো, এখন ইনডোরে বেশি হয়। এই Right. হচ্ছে ডিফারেন্সটা একটু। একটা গান শুনে ফেলি, কে গাইবে, বেলি নাকি পিঙ্কি? কাকে দিয়ে শুরু করবো? পিঙ্কি ছেত্রী। ঠিক আছে, পিঙ্কি, আপনি শুরু করেন। জি আচ্ছা, আমি একটি গান গাইছি, এটা হচ্ছে আমার পার্সোনালি খুবই পছন্দের একজন শিল্পীর গান, শ্রদ্ধেয় নাজমা জামান, এবং এটি হচ্ছে জিঙ্গা শিল্প গোষ্ঠীর একটি আচ্ছা। ব্যান্ডের একটি গান। 80s 90s এর একটি গান, এবং তখনকার গানটার মানে আমি তো অনেক পরে এসে দেখেছি আর কি, আমার মা বলেছিলেন আর কি গানটা দেখতে। তো দেখার পরে না আমার কাছে মনে হয়েছে যে তখনকার সময় একটা গান দেখছি, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক না। অনেক মডার্ন, হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমার খুব আরো পছন্দের আগে গান, আসলে গানটি 80s গাইছি। হবে না, এটা 70s আর্লি 70s 70s এর হবে। আচ্ছা, ব্যান্ড, বা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 60s এ যাত্রা শুরু করেছিল জিঙ্গা হ্যাঁ, গোষ্ঠী। হ্যাঁ। Okay. শুনে ফেলি গানটা। স্কেল ছিল হচ্ছে ডি। তোমারই জীবনে এলো কি আজ বুঝি নতুন কোনো অভিশাপ। আমি এসেছি জেনে কি তোমার মনে কি ফাগুন খুলে দিল দ্বার। তোমারই জীবনে এলো কি আজ বুঝি নতুন কোনো অভিশাপ। আমি এসেছি জেনে কি তোমার মনে কি ফাগুন খুলে দিল দ্বার। আকাশের নীলিমায় সাদা মেঘের ভেলায় তোমার আমার দুই মন ওই সুদূরে বেহারায়। চলো তবে যাই ভেসে ওই নীলিমায়, যেথায় পরীরা মিলে আবির ছড়ায়। চলো তবে যাই ভেসে ওই নীলিমায়, যেথায় পরীরা মিলে আবির ছড়ায়। বাধা তো নেই কোনো, তাই কি বলি শোনো, কথাটি রাখো আমার। তোমারই জীবনে এলো কি আজ বুঝি নতুন কোনো অভিশাপ। আমি এসেছি জেনে কি তোমার মনে কি ফাগুন খুলে দিল দ্বার। অসাধারণ গেয়েছেন, অসাধারণ গেয়েছেন। জি, আমার তো ব্যাক টু ব্যাক আরেকটা গান শুনতে ইচ্ছে করছে। বেলি, একটা গান শুনে ফেলি। অরিজিনাল স্কেলটাই, এই অরিজিনাল স্কেলটাই ধরেন। সিতারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে
অসংখ্য ধন্যবাদ। আমার খুব পছন্দের একটি গান। এবং সেই সাথে এলআরবিকে স্মরণ করলাম, বাচ্চু বসকে স্মরণ করলাম। জি, আমি একটু জানবো, সেটা হচ্ছে যে কমার্শিয়াল শো যেগুলো হয়, আমি প্রথমত আমার এই টার্মটার ব্যাপারে একটু আপত্তি আছে আর কি, যে কমার্শিয়াল একটা শোকে আমরা বাক্সবন্দি করে ফেললাম, যে এই ধরনের শোগুলোকে কমার্শিয়াল বলা হয়, এগুলো কর্পোরেট শো বলা হয়। আমি জানি না আপনারা কিভাবে ব্যাপারটাকে দেখেন, বাট কমার্শিয়াল বলেই ব্যাপারটা এস্টাবলিশ হয়ে গেছে অলরেডি, যে কমার্শিয়াল মানে সেখানে কভার সং করা হয়। সো এই ব্যাপারে একটু জানবো, চিত্রা বলতে পারবে, যে কেউ বলতে পারেন আসলে, যে আপনাদের কাছে ব্যাপারটা কেমন লাগে আসলে, যখন কমার্শিয়াল বলে একটা শোকে এভাবে বলে দেওয়া হচ্ছে যে একটা শুধু কভার সংই হবে সেখানে। না, ডেফিনেটলি এটা আমি বলবো যে তখন আমি কোথাও যদি যাই এভাবে, যেখানে বলা হয় যে একটা রেস্ট্রিকশন দেওয়া হয়, তো তখন আসলে মাইন্ডটা ওইভাবেই, আমরা যেতে যেতেও মাইন্ডটাকে ওইভাবে নিয়ে যাই যে আমি একটা গণ্ডির মধ্যেই তো যাচ্ছি, আমার এর বাইরে যাওয়া হবে না। সো আলটিমেটলি তখন কিন্তু আমি নিজে চিত্রা থাকি না, তখন আমাকে মনে হয় যে আমি একটা গণ্ডি, যেহেতু সেই গণ্ডির ওই জনরার মধ্যেই আমাকে থাকতে হবে। সো আলটিমেটলি এটা সবসময়ের জন্য কখনোই মানে একজন সিঙ্গার হিসেবে ভালো না, কারণ আমার অন্য কিছু মুড আসতে পারে, আমার তখন অন্য কিছু গাইতে ইচ্ছা করতে পারে। আমার এটা হলে তো ঘরে বসে থাকতে হবে আসলে কিন্তু ব্যাপারটা আসলে একটু অন্যরকম। বেলি কিছু যদি বলতে চান। সবথেকে অ্যানসারটা পিঙ্কির খুব ভালো ছিল, এটা হলে ঘরে বসে থাকতে ঘরে হবে। বসে থাকতে তাই মানে অনেকটা বলা যেতে পারে যে আসলে ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু আসলে ইচ্ছার বিরুদ্ধে হয়ে ওঠে, অডিয়েন্স ডিমান্ডে হয়ে ওঠে, কিছু করার নেই। এই যে অডিয়েন্স ডিমান্ডের একটা কথা না বললেন। আসলে ভাইয়া আমার মানে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে প্রোগ্রামগুলো হয় কিরকম বেস, যে একটা কর্পোরেট নাইট হচ্ছে, সেখানে কোনো কিছু সেলিব্রেট করছে তারা, তো ওরা কিন্তু সবকিছু শেষ করে, ওদের যেই কাজগুলো থাকে সবকিছু শেষ করে পরে গিয়ে ওরা ওদের একটা মানে বিনোদনের একটা জায়গা, তখন কিন্তু মানে ওরা জিনিসটা অ্যারেঞ্জই করে এর জন্য যে আমরা একটু নাচবো, একটু মজা করব, সবাই মিলে এক জায়গায় হচ্ছি, একটু হই হুল্লোড় Fun করব, করার জন্য। ফান করার জন্যই কিন্তু আসলে মিউজিক, আর্ট, ড্রামা যেটাই বলেন না কেন, সবই এন্টারটেইনমেন্টের জন্যই আসলে। হ্যাঁ, আর কিন্তু যে এখানেও রবীন্দ্রসঙ্গীত আবার- গাচ্ছেন স্টেজে, সেও কিন্তু বিনোদনের জন্যই ওখানে এখন এখানে আবার কিছু জায়গা আছে, যেমন হচ্ছে আমার বাবারা এনজয় করে একরকম ভাবে, আমার ছোট ভাই যেটা এবার এইচএসসি দিবে, তাদের এনজয়মেন্টটা অন্যরকম, আমাদেরটা অন্যরকম। এখন আমার বাবাদের যদি কোনো গেট টুগেদার হয়, বা আঙ্কেলদের, তোমার বাবার যদি কোনো গেট টুগেদার হয়, সেখানে তারা কি চাইবে যে পুরোনো দিনের গান, একজন সিঙ্গার বা আর্টিস্ট এসেছেন, 15 দিনের গান একটু গান শুন। এই যে চাহিদাগুলো, এক একটা জায়গায় চাহিদাগুলো এক এক রকম, এক একটা মানুষের চাহিদা এক এক রকম, এক একটা সেক্টরের চাহিদা এক এক রকম হয়। এখন তুমি যদি আমি প্রফেশনালি যেটা বলতে চাচ্ছিলাম যে মিউজিক নাইট বললেই তো যথেষ্ট ছিল, সেখানে কমার্শিয়াল বলে কেন বাক্সবন্দি না করে এভাবে ফেলছি আসলে? এভাবে এখন অনেকটা এন্টারটেইনমেন্টটা শুধু নাচের গানের সাথে জড়িত না, আমার ওখানে রবীন্দ্রসঙ্গীতটাকেও ঠিক। আমাকে এন্টারটেইন করতে পারে। exactly, সেটাই আমার বলতে ওখানে একটা হ্যাঁ, ওই পুরোনো তো দিনের গান বললাম যে- আমাকে এন্টারটেইন করতে পারে, আমি ওটা শুনে আমার কাছে ওটাই আমার এন্টারটেইনমেন্ট। বাট এটা হয় কি, মানে ওই কমার্শিয়ালের মধ্যে ওয়ার্ডটাকে ফেলে সবসময় আমরা ওটাকে এটাই বুঝি যে আমাকে স্টেজ সাধারণ মানুষ কিন্তু এই যে নরমালি আমরা এই যে দাদারা বসে আছেন ওখানে, তুমি কি বলো, আমি কিন্তু বলি, আমি যখন একটা লাইভ করছি ওখানে আমি বলি না যে আমার সাথে 4 জন মিউজিশিয়ান আছে, আমি বলি আমরা 5 জন মিউজিশিয়ান দাঁড়িয়ে আছি। কিন্তু যখন একজন অ্যারেঞ্জার বা একটা প্রোগ্রামের মানে যিনি মূল বা দায়িত্ব নিয়েছেন, তারা ফোন করে বলেন যে আপনার হ্যান্ডসরা এসেছেন, বুঝতে পেরেছো ব্যাপারটা, অসাধারণ উনাদের বলেছেন কাছে উনাদের কাছে তুমি মুখ্য, উনারা মুখ্য না। নিজেকেও একজন মিউজিশিয়ান মনে করি। হ্যাঁ, তো এটা আসলে আমরাই, তোমাকে যখন কেউ ফোন করে বলে যে আপনার হ্যান্ডসরা এসেছেন, তখনই তোমার জিনিসটা নিয়ে প্রোটেক্ট করা উচিত। এক্স্যাক্টলি, আমরা অনেকে করি না জিনিসটা। খুব ভালো না, বলেছেন পিঙ্কি, এটা অবশ্যই। অলরেডি তাই না? প্রতিবাদ শুরু হয়ে জিনিসটা গেছে। আমরা করি না। প্রতিবাদ এটা নিয়ে এখন শুরু হয়ে তো গেছে। আমার কাছে মনে হয় যে আমার সবকিছু effort এন্ড অফ দ্য ডে টাকে- ইটস এ টিম ওয়ার্ক আসলে। অবশ্যই, কারণ ডেলিভারি যদি এখান থেকে না আসে, তুমি এখান থেকে কি এখান delivery থেকে এখান করবে? থেকে দিয়ে হবে না। এই বিষয়ে অবশ্যই আরো অনেক কিছু জানবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। 10 মিনিট একটা ছোট্ট বিরতি, ফিরছি, এখন সঙ্গে থাকুন। যে দর্শক, আবার ফেলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটি রাতের লাইভে। চিত্র একটা গান শুনে ফেলি, তারপরে প্রসঙ্গে ফিরছি। অবশ্যই গান এখানে গেতেই এসেছি, তবে সবচেয়ে যেটা বলার That was nice. এটা খুব সুন্দর ছিল।
গান তো গেতে এসেছি, তবে যেটা আসলে আমরা যে টপিকে ছিলাম যে মানে আমরা কোথাও গেলে নিজেদের গানগুলো গেতে পারি না, তো আমি আজকে একটা প্ল্যাটফর্ম পেয়েছি নিজের গান গাওয়ার, সো এটা কোনোভাবে আমি মিস করতে চাই না, আমি আমার মৌলিক গান গেতে চাই। গানটি একটু গানটির সাথে পরিচয় করে দিই। গানটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে বেরিয়েছে তোর কারণে। গানটি শাওন গানওয়ালার লিরিক্স টিউন আর মিউজিক করেছে আমজাদ হোসেন, আর গেয়েছি তো আমি। ডিং। শুধু তোর কারণে বেঁচে থাকা, শুধু তোর কারণে লেখা গান, জানি আর হবে না কোনো বাধা, মানি না কোনো পিছু টান, নীরবে আমাকে নিয়ে যাও সেখানে, যেখানে কেউ নেই কিছু নেই, আছে নীরবতা, আছে জমানো ধুলো, মিছে ব্যাকুলতা, কেউ নেই কিছু নেই, আছে নীরবতা, আছে জমানো ধুলো, মিছে ব্যাকুলতা। আধারে রাত, কুয়াশা ভেজা চারিদিক, যার চোখে ঘুম হইনি আমি জেনে নিই, ঠোঁটের কোলাজ বেসেছি ভালো জানি ঠিক, স্বপ্ন আমার হবে হবে খুব অলিক, তবু সেই নিঃশ্বাসে হারিয়ে যায় সেই বাতাসে, যেখানে কেউ নেই কিছু নেই, আছে নীরবতা, আছে জমানো ধুলো, মিছে ব্যাকুলতা, কেউ নেই কিছু নেই, আছে নীরবতা, আছে জমানো ধুলো, মিছে ব্যাকুলতা। অসাধারণ ছিল গানটি আসলে। থ্যাংক ইউ। আমরা বিরতিতে যাবার আগে একটা প্রসঙ্গে ছিলাম, একটা প্রসঙ্গে ছিলাম যে আসলে এই যে হ্যান্ডস এবং মিউজিশিয়ানদের যে ব্যাপারটা নিয়ে আমি এখানে আমার বড় ভাই, আমার খুব কাছের একজন মানুষ তপন ভাইকে একটু একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে এই যে আপনি একদম গুগলের মতো হাজার হাজার মানে আপনার সংগ্রহে গান আছে, বলা মাত্র এই কর্ডসগুলো বাজিয়ে দিচ্ছেন, এটার পিছনে তো একটা অনেক বড় স্ট্রাগল আছে শেখার এবং যে একটা প্র্যাকটিস আছে। তো এই যে এখন অ্যারেঞ্জারদের কাছ থেকে একটা কথা আসে যে হ্যান্ডস বলে সম্বোধন করা, এই ব্যাপারে একটু আপনার কাছে একটু জানবো যে আসলে অবশ্যই খারাপ লাগার কথা, কিন্তু আসলে এখান থেকে আসলে তাদেরকে এডুকেট করার জন্য আমাদের কি করা দরকার? আপনি খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। আপনার হ্যান্ডসটা খেয়েছে? বলে ফেলি না দাদা, নির্বোধ। আসলে ওয়েল সেড, খুব সুন্দর প্রশ্ন, মন্তব্য নিষ্প্রয়োজন। তাদের অজ্ঞতা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখা উচিত, আমরা দেখি। আসলে ওদের যদি ধারণা থাকতো আসলে হ্যাঁ, একজন পরিপক্ক মিউজিশিয়ান হতে গেলে কতটা স্ট্রাগল করতে হয়, কতটা পথ পেরোতে হয়, 7 সমুদ্র 13 নদী একটা কথা আছে, 7 সমুদ্রও না 13 নদীও না, হাজার হাজার নদী হাজার হাজার সমুদ্র পার হয়ে একটা পরিপূর্ণ মিউজিশিয়ান হতে হয়। ওই সম্পর্কে যদি তাদের বিন্দুমাত্র ধারণা থাকতো তাহলে তারা মিউজিশিয়ানদেরকে অবশ্যই অন্যরকম সম্মানের চোখে দেখতো। ঠিক আছে, তো তাদের অজ্ঞতা, এই কারণে তারা মিউজিশিয়ানদেরকে হ্যান্ডস বলে, ওইভাবে মূল্যায়ন করতে শেখেনি দাদা, এখনো। এটা এই ক্ষেত্রে আমরা নিজেরাও কিন্তু অনেক ক্ষেত্রে দায়ী। অবশ্যই অনেক ক্ষেত্রে অনেকটা আমরা দায়ী। জায়গায় আমরা নিজেরাও দায়ী। আমাদের নিজেদের মানে বলার দরকার, যেখানে দরকার সেখানে আমরা বলি না। আসলে কি শিল্পীরা কিছুটা অভিমানী হয়,
শিল্পীরা কিছুটা অভিমানী হয়, তারা আদায় ওই যে কথা বলে না যে বুক ফাটে তো মুখ ফোটে না, সেটাই, অনেকে। তারা আসলে আদায় করে নিতে আমি কিন্তু ওই যে সবসময় স্বাধীন বলি- বাংলা বেতার কেন্দ্র, জি। ওই প্রেক্ষাপট তো আর এখন নেই। ওই প্রেক্ষাপট অন্য বিষয়, দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করা, কণ্ঠযুদ্ধ, কিন্তু মানে স্বাধীন একটা দেশে শিল্পীরা আসলে কিছুটা অভিমানী হয়, নিজেদের অধিকার ওইভাবে প্রতিষ্ঠিত করতে চাওয়ার মতো মানসিকতা তেমন একটা কাজ করে না তাদের মধ্যে। তো অনেক কিছু মেনে নেয়, আমরাও মেনে নিচ্ছি, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রতিবাদ শুরু হয়েছে, আমরা সেই একটু আশাই আগে করি যে আস্তে শব্দটা আস্তে সব শুনছিলাম, ঠিক হয়ে যাবে। হ্যাঁ সেটাই। তবে এটা অসাধারণ বলেছেন। এটা Thank you. ওনাদের উদারতাও, যে ওনারা এই জিনিসটাকে ক্ষমা দৃষ্টিতে সবসময় দেখে আসছেন। তো এটা ভাইয়াদের উদারতাই, যে জি। তারা এই হ্যান্ডস বলাটাকে বা তাদেরকে এইভাবে ছোট করে দেখাটাকে সবসময় ক্ষমা দৃষ্টিতে দেখেন। বাট এটা করা উচিত সবাই নয়। করে না জি, কিন্তু। অবশ্যই এই প্রসঙ্গে অবশ্যই করা উচিত আরো না। অনেক কিছু জানবো। পিঙ্কি, আপনার একটা গান শুনে ফেলি। হ্যাঁ sure. ছেত্রী এটা কিন্তু আর কেউ এত সুন্দর করে বলে না যতটা আমি বলি ছেত্রী। আচ্ছা, এখন একটি নেপালি গান করছি। জি। এটা হচ্ছে নেপালের খুবই পরিচিত একটি ফোক সং, খুবই পরিচিত, মানে আন্ডা বাচ্চা নেপালে সবাই জানে। হ্যাঁ, এবং এই গানটা আমি আমাদের বাংলাদেশে মানে গুটি সংখ্যক যারা আমাকে চেনেন বা যারা জানেন আমি নেপালি, মানে প্রায় প্রতিটা প্রোগ্রামেই থাকে একটা মানে ওই ইন্টারেস্টের জায়গা থেকে আর কি মানে বলা আর কি যে একটা নেপালি গান গাও। তো এরকম করে কয়েকটা নেপালি গান বেশ কয়েকটা প্রোগ্রামে গাওয়া হয়েছে বা গাই, এখনো গাই। তো একটা নেপালি গান চেষ্টা করছি। তুই এখন গা, আফটার শো ট্রান্সলেট টু বাংলা, এটা আমাদের হ্যাঁ প্রথম হ্যাঁ, একদম। একদম একদম মাটির গান এটা, নেপালের মাটি। শুনে ফেলি। रेशम फेरी रे रेशम फेरी रे उडेर जाऊ की डाळामा बसंग रेशम फेरी रे रेशम फेरी रे रेशम फेरी रे उडेर जाऊ की डाळामा बसंग रेशम फेरी रे एक नले बंदूक दुई नले बंदूक तीन नाले ताके को मेरे गले माले ताके को है ना मायाले डाके को एक नले बंदूक दुई नले बंदूक तीन नाले ताके को मेरे गले माले ताके को है ना मायाले डाके को रेशम फेरी रे रेशम फेरी रे उडेर जाऊ की डाळामा बसंग रेशम फेरी कुकुरलाई कुटीमा कुटी बिरालोलाई सुरी कुकुरलाई कुटीमा कुटी बिरालोलाई सुरी तिम्रो हाम्रो माया प्रीति दो बाटोमा कुरी तिम्रो हाम्रो माया प्रीति दो बाटोमा कुरी रेशम फेरी रे रेशम फेरी रे उडेर जाऊ की डाँडामा बस्छन् रेशम फेरी रे रेशम फेरी रे रेशम फेरी रे उडेर जाऊ की डाँडामा बस्छन् रेशम फेरी रे थ्याङ्क यू অনুষ্ঠান শেষে না, এখনই জানতে চাই আসলে গানটার একটু অনুবাদটা যদি একটু আচ্ছা, ছোট্ট এটা করে। হচ্ছে নেপালের মাটির গান। আচ্ছা, উড়েরা যাও উড়েরা যাও, ওটা কি উড়েরা যাও মানে উড়েরা যাও। হ্যাঁ, তাহলে আমার স্টেপটা ঠিক ছিল। উড়েরা যাও বলে সাথে বসে বসে এখনই করতেছিলাম। জি। মানে উড়ে 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 দেখবে নাকি ধরো পাহাড়ের চূড়ায় বসে ও নেপালের সৌন্দর্যটাকে দেখবে, এত সুন্দর নেপাল তার কাছে মনে হচ্ছে আর কি। এই সার্বমোটা এটাই। জি, আরেকটা ব্যাপার একটু জানতে চাচ্ছিলাম যে চিত্রা একটু আগে বলছিলেন যে নিজের গান করার সেই সুযোগটা হয় না। একটা কথা বললে একটা শোতে এরকম আমি একটু ঠিক- এটাতে হ্যাঁ। একটু অসম্মতি জানাচ্ছি। জি প্লিজ আপনার অসম্মতির কথা শুনবো, তারপরে এটার সম্মতির কথা শুনবো। কারণটা হচ্ছে না, ও কিছু ক্ষেত্রে রাইট হতে পারে ওর পারসেপশন থেকে, কিন্তু অবশ্যই আছে সুযোগ। কারণ একটা শো যখন শুরু হয় তখন আমি চেষ্টা করি যে আমার যে কয়টা, কারণ এখনকার যে সময়টা চলছে না পলাশ ভাইয়া,
এখানে তোমার মার্কেটিং তোমাকে করতে হবে, কারণ যে স্বর্ণযুগটা আমরা ফেলে এসেছি সেই সময় তুমি আর পাবে না বা সেই সময় আসবেও না। এখনকার সিস্টেমটা হচ্ছে, এখনকার মার্কেটিং সিস্টেম তোমারটা তোমাকে করতে হবে। ফেসবুকে আমরা আমাদের গানের প্রমোশন নিজেরা আমার নিজেরাই ঢোল করছি। আমাকেই বাজাতে হবে এক কথায়। সিস্টেমই এখন আমাদের সব artist-এরই করা তাই উচিত চলছে, আসলে, জি। তাই চলছে। এখন অনেকেই এটা নিয়ে কথা বলে যে বুস্ট করে ইয়া করে। আগেও তো না, না, বুস্টই না, হতো, কিন্তু বুস্টের ব্যাপারটা কি হতো, আগে পোস্টার ছাপানো হতো, হতো না, দেয়ালে দেয়ালে পোস্টার ছাপানো হতো। এখন কয়টা পোস্টার তুমি দেখো দেয়ালে? No post. সেটা এখন তোমার Digitalized হয়ে গেছে। হ্যাঁ, সেটা এখন বুস্ট মানে বুস্টের নাম মানে দেয়া হয়েছে, কিন্তু মানে পড়ার পরেও কিন্তু আমরা এটাকে একটু খারাপভাবে দেখি যে গানটার এত ভিউ হয়েছে, গানটা নিশ্চয়ই বুস্ট করেছে। ঠিক আছে, কিন্তু গানটার ওই যে মার্কেটিং এর সিস্টেমটা চেঞ্জ হচ্ছে, তোমাকে পৌঁছে দিতে হবে দর্শক। কিন্তু অনেক খারাপ গানও কিন্তু আবার এরকম অনেক বড় না, অনেক আমি কিছু hit আমি দিয়ে অনেক কিন্তু ভিউয়ের popular উপরে হয়ে যাচ্ছে, একটা হ্যাঁ। গানের জনপ্রিয়তা বা একটা গানের ভালো মন্দ ভিউয়ের উপরে নির্ধারণ করা যায় না, বা এটা করাটা উচিত ঠিকও নয়। হবে না। খুব ভালো গান হচ্ছে, আমি বলবো খুব কিছু বাজে কিছু গানও ক্ষেত্রে হচ্ছে। অটো ভিউ হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ অটো ভিউ কিন্তু হয়ে যাচ্ছে। Right. যেটা অডিয়েন্স নিচ্ছে সেটা কিন্তু অডিয়েন্স নিয়ে নিচ্ছে উইদাউট বুস্ট। Right, হ্যাঁ, আমি বোঝাতে পেরেছি সেটা। কিছু কিছু গান ইদানিং আমরা নিজেরাই চোখে দেখতে পাচ্ছি যে একটা গান হুট করে ক্লিক করে গেল, সেই গান কিন্তু কোনো বুস্ট হয়নি। হ্যাঁ, বুস্ট ছাড়াই কিন্তু অডিয়েন্সের কানে চলে গেছে সেটা। না না, বুস্টের ব্যাপারটা না, আমি বলছি যে তোমার হচ্ছে বুস্টটাকে আমরা সবাই খারাপ ভাবে দেখি। হ্যাঁ, ব্যাপারটা তো এরকম। আমার প্রচারের জন্য পিঙ্কি আমার বলছেন যে প্রচারের জন্য মার্কেটিং আমার boost মার্কেটিং করতে পার্সপেক্টিভ হচ্ছে। থেকে আসলে এটা একটা টুল হিসেবে কাজ কারণ করতে এখন পারে কিনা। এখন তুমি তোমার গানের মার্কেটিং করছো, আমার প্রচারের জন্য আমার করতে হ্যাঁ, হচ্ছে। তাহলেই তো পৌঁছে দিচ্ছ তো দর্শকের হ্যাঁ, কাছে, তাই না? তো সিস্টেমটা তো তাই, আগে অন্যভাবে হতো, এখন অন্যভাবে হচ্ছে, মানে প্রচার মাধ্যমটা একটু নতুন চেঞ্জ ডিমেনশন হয়েছে। পেয়েছে। কিন্তু আসলে। ওই যে বললাম যে ভিউ এর উপরে তুমি একটা ভালো গান বা একটা খারাপ, এটার এত ভিউ হয়েছে তার মানে গানটা জনপ্রিয়, কিন্তু আমি পুরো গানটা জানি না, না, রাইট। আমি ক্লিক করছি আর view গানটা শুনি। ভালো মন্দের বিচারটা তখনই হবে যখন গানটা কেউ শুনবে, আসলে না শুনে তো কেউ বিচার তুমি করতে একটা পারবে গান না। গাইছো, আমি এটার সাথে লিপসিং করছি, দ্যাটস মিন গানটা আমি শুনেছি, গানটা আমার মুখস্থ, গানটা আমার ভালো লেগেছে, তাই না? কিন্তু একটা গানের 10 লাখ ভিউ হয়েছে, ভাইয়া গানটা গাচ্ছেন, আমি গানটা জানি না, কিন্তু উনি বলছেন যে গানটা 10 লাখ ভিউ হয়েছে, গানটা অনেক জনপ্রিয়। জনপ্রিয়, Right. তাই না? তো এই সবের উপরে তুমি শুনেছো, আমি শুনিনি, ও শুনেছে, তুমি শোনোনি, এরকম হতে পারে তো, এমন হতে পারে। রাইট। তাই না? তো সেই ক্ষেত্রে ওই কত লাখ ভিউ হলো, কত মিলিয়ন ভিউ কিন্তু হলো, লাইক ডিসলাইকের তো দুটো বাটন অবশ্যই সেখানে আছে। এখানে কেউ এখন না করে। এটা যাই হোক, এই পর্যন্ত আবার আরেকটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আরেকটা ছোট্ট বিরতি, ফিরছি এখনই, সঙ্গে থাকুন। যে দর্শক, আবারও ফিরলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটি রাতের লাইভে। বেলি, আপনি 70টার মতন প্লেব্যাকে কণ্ঠ দিয়েছেন। ওয়াও, এটা অনেক বড় একটা ব্যাপার। যেটা জানতে চাইবো যে যদি আপনি কাজ করছেন, এখনকার পরিস্থিতিটা কেমন, আসলে নতুনদের জন্য কাজ করার কতটুকু উদার আসলে, বা সুযোগ কতটুকু আছে? এখন আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রায় অনেক ছবিতে প্রথমে গান হয়ে যায়। প্রথমে গান হয়েছে, আমরা শুরুতে এমন হয় কি ছবির কোনো নাম নেই, গান গেয়ে দিয়ে আসলাম, ঠিক আছে? ছবিটা কি আদৌ রিলিজ হয়েছে কি না এটা আমরা জানতে পাই না। এমনও হচ্ছে কিছু কিছু হ্যাঁ এটা প্লেব্যাক সং, এটা এই ছবিতে যাচ্ছে, এমনও কিছু গান হচ্ছে যে এটা এই ছবিতে যাবে কিন্তু পরে আর কোনো খবর নেই, ঠিক আছে? এই টাইপের কিছু হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে মুভি অর্ধেক হয়েছে আর শেষ হতে পারে না। হ্যাঁ, মুভি রিলিজের কোনো নাম থাকে না, তবে কিন্তু গানগুলো তো রিলিজ গানগুলো রিলিজ হয়ে যায়, ইউটিউবে চলে যাচ্ছে বা ইয়েতে। এটার দিক থেকে আমি বলবো যে আসলে আমরা ঠকছি, কারণ আমরা একেবারে গানটা গেয়ে দিচ্ছি, আমাদের নিজেদের কোনো মালিকানা বা কিছু আমরা রাখছি না। হ্যাঁ, সেটার দিক থেকে আমি বলবো যে আমরা তরুণরা যারা কাজ করছি, এটা আসলে আমরা খুবই ভুক্তভোগী এটা নিয়ে। কথা বলতে গেলে রাত পার হ্যাঁ, হয়ে যাবে। এই বিষয় নিয়ে যদি কথা বলতে যাই, আরেকটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ করে, সেই ক্ষেত্রে বা মিউজিকটাও ডেভেলপ করার কথা। একটা সঙ্গীত একটা ফিল্ম যখন একটা ফিল্মের গান যখন হয়, তখন সেটা একটা স্টোরি লাইন থাকে এটার পিছনে, এবং গানটা একটা দৃশ্যায়নের একটা ব্যাপার, একটা ব্রিফ থাকে তো, রাইট? সো এই ব্রিফগুলো কি আগে, যেমন আপনি বলছিলেন যে আপনি কোনো কিছু জানেন না কিন্তু গানটা গেয়ে দিয়ে আসছেন, হ্যাঁ, এই ব্রিফটা কি ইম্পর্টেন্ট না, যে একটা আমার গানে এরকম চিত্রায়ন হবে? এরকম কয়েকবার হয়েছে এবং বাকিগুলো সব ঠিক ছিল। যেমন গতকাল আমি যে প্লেব্যাকের ভয়েসটা দিলাম, পাক্কা 4.5 ঘন্টা আমার ভয়েস শুনে এখন বুঝতে পাচ্ছেন এত হাই পিচে একটা গান ছিল, একটা হামিং এর ব্যাপার ছিল, সেটা আমার কোনোভাবেই আসছিল না।
আমি ডিরেক্টরকে জিজ্ঞাসা করলাম যে এটার সিকোয়েন্সটা কি, বললো যে আপা এটা হচ্ছে নায়িকা হচ্ছে একটা বেদের এই সেই মানে স্টোরিটা বললো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ওকে ডান। তো বললো আপা আপনাকে এই হামিংটা এইভাবে গাইতে হবে। হ্যাঁ, আমার তো কোনোভাবে দৃশ্যায়নের ওটা requirement আছে। আমার এটা আসতে হবে। আমি ঠিক আড়াই ঘন্টা শুধু একটা গানটার হামিং আগে আমি পাওনি? যুদ্ধ করেছি। গান তার আগে পাওনি? না, গান শেষ, শোনোনি? আমার গান শেষ, শুধু হামিংটা নিয়ে আমি পাক্কা আড়াই ঘন্টা একদম যুদ্ধ করেছে। অলমোস্ট আমরা আমার যে- ভয়েসের অবস্থান খুবই খারাপ। মানে অবজেকশন দেই না যে গান হিট হচ্ছে না, কেন হবে? কেন গানটা হিট হবে? একটা গান গাইতে যাচ্ছি বা একটা মিক্স অ্যালবামের জন্য গান গাইতে যাচ্ছি বা অন্য কারোর জন্য গান গাইতে যাচ্ছি, ওখানে গিয়ে দেখি গানটা রেডি হচ্ছে, গান একজন লিখছেন, একজন সুর করছেন। মানে একটা বিচ্ছিন্নতা Instant আসলে। হ্যাঁ, ওখানে আমি জায়গাটা গানটা দাঁড়িয়েছে শুনিনি, এখন। এখানে তো আমি নিজেও দায়ী নিজের আমি জন্য। এই প্রসঙ্গে আসছি, আরেকটা বিষয় দাঁড়িয়েছে এবার সেটা আসবো, একটা গান শুনে ফেলি আগে আপনি চট করে, তারপরে বসে Sure, দিচ্ছি। তাহলে তো ডেফিনেটলি আমি আমার নিজের গানে হ্যাঁ, যাই। sure, আমার go ahead. ফার্স্ট সোলো অ্যালবাম ছিল, বেলি শিরোনামে এসেছিল আমার অ্যালবামটি। সেই অ্যালবাম থেকে একটি গান গাইছি। এই গানের সুর সঙ্গীত করেছেন সুমন কল্যাণ। গানটি আশা রাখবো ভালো লাগবে। Yeah. তোমায় নিয়ে হাজার স্বপ্ন দু চোখে জমা, ভুল যদিও একটু খানি হব প্রিয়তমা। তোমায় নিয়ে হাজার স্বপ্ন দু চোখে জমা, ভুল যদিও একটু খানি হব প্রিয়তমা। কত ভালোবাসি তোমাকে, তুমি ছাড়া কে বোঝে আমাকে, তুমি ছাড়া দিন কাটে না আমার, যত দেখি প্রাণে সুখে জোয়ার। ও তুমি ছাড়া দিন কাটে না আমার, যত দেখি প্রাণে সুখে জোয়ার। কত ভালোবাসি তোমাকে, তুমি ছাড়া কে বোঝে আমাকে, কত ভালোবাসি তোমাকে। থ্যাংক ইউ। ছিল, যাই হোক। না দাদা, সেটা হচ্ছে দাদা কিন্তু ওই যে ফিলে চলে গেছে হ্যাঁ। বাজাতে বাজাতে, right. আমি শেষ করে জি, দিলাম। কিছু বলতে চাচ্ছিলেন আপনি গানটা গাইবার আগে? ব্যাপারটা হচ্ছে পিঙ্কি যেটা বলতেছিল, এরকম আমার লাইফে আমি অনেক দেখেছি। আমার প্রায় 70-র উপর আমি প্লেব্যাক করেছি। এমন হয়েছে, বেলি হ্যাঁ এতটা টাইমে চলে আসবা, এত টাইমে তোমার স্টুডিও কল, ওকে গেলাম, সাথে সাথে পেলাম, হ্যাঁ আমি পড়লাম, পড়ে এটার ইয়ে কি, উনি এসে আমাকে বুঝিয়ে দিল এটা এরকম হবে, এটা এরকম হবে, নায়ক নায়িকা এই করবে সেই করবে, শেষ। ওকে ডান। অনেক সময় কো আর্টিস্ট যে গাচ্ছে, কে গাচ্ছে সেটাও জানি না, তার সাথে দেখাও হয় না। হ্যাঁ, এগুলি তো আসলে অনেক ব্যাপার থাকে একটা গানের পিছনে। আগে যদি আমরা ওই যে আমি বললাম যে স্বর্ণযুগের গান আমরা এখনো কিভাবে গাইছি, কারণ সেই এক একটা গানগুলো গান- একটা গান এমনও হয়েছে 1 মাস চলে গেছে রেকর্ডিং। হ্যাঁ, একটা মিউজিশিয়ানের ভুলের কারণে বা আর্টিস্টের একজনের ভুলের কারণে সেই গান আবার টেক, সেই গান আবার দরকার টেক। পড়লে সবাই মিলে 10-12 দিন একসাথে এক মাস বসতো, বসতো হ্যাঁ। জিনিসটা নিয়ে, সবাই সবাই একটা মিলে sync একসাথে ছিল। বসাতে যেটা হতো যে ওই যে মানে সিনক্রোনাইজেশনটা এক মানে একটা একজনের প্রোডাকশন তো ভিতরে আসলে একটা টিম ওয়ার্কের এমনি ব্যাপার এমনি আসলে। আসে না, এমনি এমনি চাইতে পারো না সবাই যে একটা আসলে গান 100 জন জানবে। একই সূত্রে গাথা আসলে, যে টিউন করছেন, যে কম্পোজ করছেন, যে লিরিসিস্ট আছেন, যে মিউজিশিয়ান যারা কাজ করবেন এবং যে ভয়েস দিবেন, সবাই তো আসলে একটা জায়গাতেই আসলে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আমি যদি ভুল না করি, সেটা হচ্ছে আমি এটা বলতে চাই, আমরা কষ্ট করছি, আমরা তরুণ প্রজন্ম যারাই কাজ করছি, আমরা কিন্তু কষ্ট করছি, আমাদের দিক থেকে আমরা কষ্ট করে যাচ্ছি। তবে দর্শকের একটা ব্যাপার আছে, দর্শক এখন আমার কেন যেন মনে হয় কি দর্শক এখন ওপার বাংলার গান, না, ওপার বাংলার গান না, এটা আমি দেখতে পাই। প্লিজ, এটা আমি দেখতে পাচ্ছি যে এটা আমরা করছি। বুঝতে পেরেছি। অনেক জমে গেছে, এক চিত্রকলা শুনে ফেলি চট করে, ছোট্ট করে শুনবো। যেহেতু মুভির গানের কথা চলছে, তো আমি একটু মুভির গানই করতে চাচ্ছি, আয়নাবাজি থেকে আচ্ছা, বাহ। ধীরে ধীরে যাওয়ার সময়।
আরো ধীর আর একটুক্ষণ রোনা সময় একটু পরে যাও ধীরে ধীরে যাও না সময় ধীরে ধীরে যাও না সময় আরো ধীর আর একটুক্ষণ রোনা সময় একটু পরে যাও ও জানি জীবন গল্পে অনেক ধাঁধা একটু হাসি অনেক কাঁদা ও জানি জীবন গল্পে অনেক ধাঁধা একটু হাসি অনেক কাঁদা তবু হিসেব নিকেশ চুলোয় দিয়ে দুঃখের সঙ্গে আড়ি নিয়ে করবো একটু বাড়াবাড়ি ভালো পাওয়ার কারাকারি যাক সব দূরে যাক ধীরে ধীরে যাও না সময় আরো ধীর আর একটুক্ষণ রোনা সময় একটু পরে যাও ও ধীরে ধীরে যাও না সময় আরো ধীর আর একটুক্ষণ রোনা সময় একটু পরে যাও অসংখ্য ধন্যবাদ। খুব বেশি সময় নেই আমাদের হাতে, চলে যেতে হবে, একদম লাস্ট মিনিটে দাঁড়িয়েছি। যেতে যেতে পিঙ্কি আপনার গানটা শুনবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। খুবই ভালো লাগলো, অনেক প্রোডাক্টিভ একটি আলোচনা আজকে আপনাকেও হলো। সেই সাথে অনেক ধন্যবাদ। যমুনার এত সুন্দর আয়োজন, ছুটির রাতে লাইভ। আমরা যখনই ছুটি পাই, বিশেষ করে যেদিন শো থাকে না, সেদিন আমরাও কিন্তু এই প্রোগ্রাম দেখতে বসে যাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন, ক্যামেরার পেছনে যারা ছিলেন, তুমি আছো, দাদা আছে, আমরা আছি, আমরা নিজেদেরকে নিজেদের ধন্যবাদ সর্বোপরি জানাচ্ছি। হ্যাঁ দর্শক- অবশ্যই, এবং আমরা দর্শকের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমরা ছোট মানুষ, সবে শুরু করেছি। ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে কথায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যমুনার আমি টিভি সকল দেখবো। দর্শককে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখছি যে আজকের অনুষ্ঠান আপনার পছন্দ হয়েছে। সামনের সপ্তাহে দেখা হবে নতুন কোনো আয়োজনে। টিল দেন, বাই বাই, ভালো থাকুন। ওকে, এটি হচ্ছে নেপালের একটি গান, আমি বাংলায় করেছি আর কি। হ্যাঁ, আমরা সব গানগুলো কিন্তু প্রোগ্রাম শেষে শুনবো। প্লিজ ট্রান্সলেট টু বাংলা। আমি এক একটা কথা কাউকে বলিস আর না বলিস, আমাকে বাংলাগুলো বোঝাতে হবে প্লিজ। শুরু করি, সময় নেই। লা 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 লা